নমস্কার। আজ আমরা এক্কেবারে ডুবে যাব একটা ক্লাসিক বাংলা ভূতের গল্পে। গল্পটা হলো কালীপুর বাড়ির সেই বিখ্যাত শাকচুন্নির কিংবদন্তি। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। এই হাড়হিম করা কিংবদন্তিটা এর শুরুই হয় একটা বিশেষ শব্দ দিয়ে, যে শব্দটা পুরো গল্পটার সাথে একেবারে জড়িয়ে আছে। সেই বাড়িতে শোনা যায় শাঁখা পলার ঝনঝন শব্দ। তো এই ভূতের গল্পটা ঠিক মতো বুঝতে হলে আমাদের প্রথমে জানতে হবে ওই পোড়ো বাড়িটার পেছনের কাহিনীটা কি, আর কেনই বা সেখানে একটা আত্মা ঘুরে বেড়ায় বলে লোকে বিশ্বাস করে। গল্পের প্রেক্ষাপটটা হল কালীপুর গ্রাম। সেখানে গ্রামের একেবারে শেষ মাথায় একটা পুরনো পুকুরের ধারে দাঁড়িয়ে আছে একটা আগুনে পুড়ে যাওয়া জমিদার বাড়ি। বহু বহু বছর ধরে বাড়িটা ওভাবেই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। লোকমুখে শোনা যায় ওই বাড়ির আগুনে নাকি জমিদারের নতুন বউ রাধারানীর মৃত্যু হয়েছিল। আসলে স্বামীর অবিচার আর সংসারের অশান্তি সহ্য করতে না পেরে উনি আত্মহত্যা করেছিলেন, আর তারপর থেকে ওনার আত্মা নাকি ওই বাড়ি ছেড়ে আর কোথাও যেতে পারেনি। আর এখানে গল্পটা একটা খুব ইন্টারেস্টিং, সাংস্কৃতিক মোড় নেয়। আমাদের বাংলা লোককথা অনুযায়ী রাধারানী মারা যাওয়ার পর একজন শাঁকচুন্নি হয়ে যান। শাঁকচুন্নি হল আসলে একজন বিবাহিত মহিলার অতৃপ্ত আত্মা, যাকে চেনার সবচেয়ে বড় উপায় হল তার হাতের শাখা পলা। আচ্ছা, এবার গল্পে এমন কয়েকজন আসছে যারা এই গ্রামের প্রচলিত বিশ্বাসটাকে একটু চ্যালেঞ্জ করার সাহস দেখায়। গল্পের আসল দ্বন্দ্বটা কিন্তু দুটো একেবারে বিপরীত মানসিকতার মধ্যে। একদিকে আছে অরিন্দম, যে কলকাতা থেকে গ্রামে ঘুরতে এসেছে, সে যুক্তিবাদী, ভূতে বিশ্বাস করে না। আর অন্যদিকে আছে গ্রামের সাধারণ মানুষ, যাদের মনে ওই পোড়ো বাড়ি আর তার ভেতরের আত্মাকে নিয়ে গভীর ভয় বাসা বেঁধে আছে। তো অরিন্দমের এই অবিশ্বাসের ওপর ভরসা করেই চার বন্ধু, অরিন্দম, রাহুল, সৌম্য আর প্রিয়াঙ্কা, মিলে একটা প্ল্যান করে। তারা ঠিক করে যে এই ভূতের গল্পের শেষ দেখে ছাড়বে। তাদের মিশনটা ছিল ঠিক রাত 11টায় টর্চ নিয়ে ওই পোড়ো বাড়িতে ঢোকা। ওরা যখন বাড়িটার সামনে গিয়ে দাঁড়ালো, চারদিকে ঘুটঘুটে অন্ধকার। শুধু বাড়িটার চেহারা দেখেই যেন গা ছমছম করে ওঠে। ভাবুন একবার, পোড়া কালো দেওয়াল, ভাঙা জানালাগুলো যেন অন্ধকারের দুটো চোখ, আর হাঁ করে খোলা দরজাটা যেন ওদের অন্ধকারেই স্বাগত জানাচ্ছে। এবার শুরু হলো আসল অভিযান। আর বাড়ির ভেতরে পা রাখার পর থেকেই সেখানকার পরিবেশটা কেমন যেন নাটকীয়ভাবে পাল্টাতে শুরু করল। প্রথম যে অদ্ভুত ব্যাপারটা ঘটল সেটা হলো একটা ঠান্ডা হাওয়ার ঝাপটা। ভ্যাপসা গরমের রাতে হঠাৎ করে কোত্থেকে এমন একটা হিমশীতল হাওয়া এলো যে সবার গায়ে কাটা দিয়ে উঠল। ওরা ঠিক করল দোতলায় উঠবে, কিন্তু পুরনো কাঠের সিঁড়িতে পা রাখতেই যে ক্যাচ ক্যাচ শব্দ হতে লাগল, তাতে ওই দম বন্ধ করা নিস্তব্ধতাটা যেন আরও ভয়ঙ্কর হয়ে উঠল। আর ঠিক তখনই ওরা সেই শব্দটা শুনতে পেল, একটা খুব স্পষ্ট পরিচিত শব্দ, ঝনঝন ঝনঝন, শাখার শব্দ। প্রথমে আস্তে আস্তে আসছিল, কিন্তু তারপর মনে হলো শব্দটা যেন ক্রমশ ওদের দিকেই এগিয়ে আসছে। হঠাৎই ঘরের এক কোণার জমাট অন্ধকার থেকে একটা আবছা মূর্তি বেরিয়ে এলো। কিংবদন্তিতে যেমনটা শোনা যায় ঠিক তেমনটাই দেখতে। সাদা শাড়ি পরা, ফ্যাকাশে একটা মুখ, আর তাতে দুটো গভীর কালো চোখ। আর তার হাতে সেই শব্দের উৎস লাল শাখাপলা। মূর্তিটা খুব ধীরে ধীরে ওদের দিকেই এগোতে থাকল। এরপর সেই আত্মাটা একটা ফিসফিসে গলায় বলে উঠল, আমার শাখা ফিরিয়ে দাও, আমাকে মুক্তি দাও। এরপর তো আর কিছু ভাবার সময় ছিল না। ওরা পাগলের মতো দৌড়ে সেখান থেকে পালাতে শুরু করে। আর সেই ভয়াবহ অভিজ্ঞতাটা শেষ হয় একটা অদ্ভুত জিনিস দিয়ে। ওরা বেরিয়ে আসার সময় দেখতে পায় ধুলোর মধ্যে দুটো ভাঙা শাখা পড়ে আছে, যেন ওদের চোখের সামনে ঘটে যাওয়া ঘটনার জলজ্জন্ত প্রমাণ। এরপর ওদের ভয়টা একটা অন্যদিকে মোড় নেয়। ওরা ঠিক করে যেভাবেই হোক ওই অতৃপ্ত আত্মাকে শান্ত করতে হবে। ওরা গ্রামের বয়স্ক মানুষদের কাছে যায়, যারা এই গল্পটা অনেক দিন ধরে শুনে আসছে। তাদের পরামর্শ মতো ওরা একটা ছোট্ট কাজ করে, ওই ভাঙা শাখা দুটো নিয়ে গিয়ে কাছের পুকুরের জলে ভাসিয়ে দেয়। একটাই আশা, যদি এতে আত্মাটা শান্তি পায়। আর গল্পটা আমাদের একটা স্পষ্ট সমাপ্তি দেয়।
বলা হয় যে ওই ঘটনার পর থেকে সেই পুরো বাড়িতে আর কোনোদিন শাঁখার শব্দ শোনা যায়নি। রাধারানী নাকি অবশেষে মুক্তি পেয়েছিলেন। ভূতের গল্পটার তো একটা সমাধান হলো, কিন্তু আমাদের কথক অরিন্দমের মনের ভেতরের যে লড়াই, সেটা কিন্তু একটা অমীমাংসিত জায়গাতেই এসে থেমে গেল। সেই এক রাতের অভিজ্ঞতা, একসময় যে ছেলেটা ভূতে বিশ্বাস করত না, সেই অরিন্দমকে চিরদিনের জন্য বদলে দেয়। ওই ফ্যাকাশে মুখ, কোটরের মতো দুটো চোখ আর সেই শাঁখার ঝনঝন শব্দ, এই স্মৃতিটা আজও তার মনে এমনভাবে গেঁথে আছে যে ভাবলেই ওর গায়ে কাটা দেয়। আর এখানেই গল্পটা শেষ হয়েও যেন শেষ হয় না। আমাদের সবার মনে একটা প্রশ্ন রেখে যায়, একটা খুব পুরনো কিন্তু চিরন্তন প্রশ্ন। ভূত কি সত্যি আছে নাকি নেই?